গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগারের লেখা গল্প কুইন্স অফ দ্য টাউন এর দ্বিতীয় পর্ব আজ। নীল নদের বুক চিরে দিনের পর দিন ধরে এগিয়ে চলেছে টাওয়ের জাহাজ। রাতের বেলায় অথবা নদে যখন বাতাস থাকে না তখন তীরের কাছে এমন কোনো জায়গায় নোঙর ফেলা হয় যার কাছাকাছি কোনো শহর নেই, বরং যা যতটা সম্ভব নির্জন। দুবার নোঙর ফেলা হলো দুটো মন্দিরের কাছে। যুদ্ধে জয়লাভ করার পর বিজয়ের বিকৃত আনন্দে মন্দির দুটো ধ্বংস করে দিয়েছে আর্টিরা, এখন পর্যন্ত মেরামত করা হয়নি। যে জায়গায় একবার মানব বসতি গড়ে ওঠে তা বোধহয় কখনোই জনমানব শূন্য হয় না। কাজে যত নির্জন জায়গার কাছে নোঙর ফেলার চেষ্টা করুন না কেউ, কারো না কারোর সঙ্গে দেখাই হয়ে যায়। জাহাজ ভিড়েছে, কাছে গেলে কিছু না কিছু বেচায় বিক্রি হবে ভেবে খাবার আর টুকটাক জিনিস নিয়ে আসে আজব কিছু লোক। তাদের কেউ পুরোহিত, ধ্বংসপ্রাপ্ত কোনো সমাধির কাছে পিঠে কাটিয়ে দিচ্ছে নিঃসঙ্গ জীবন। কেউ ব্যবসা, শরীর বেচতে চায়, কেউ দাগে আসামি, লুটের মাল ভালো মন্দ যাই হোক না কেন গছাতে চায়। তবে যারাই আসে তারা সম্ভ্রমের দৃষ্টিতে দেখে টাউকে, কারণ নীল নদের বুকে বাণিজ্য জাহাজ চালানোর অনুমতি দেয়া হয় না যাকে তাকে। তার সঙ্গে বেশিরভাগ সময় কথা বলে ওরা। ফারাও খ্যাপেররা নিহত হওয়ায় মনে যে চোট পেয়েছেন রিমা, তা কাটিয়ে উঠতে পারেননি এখনো। তাকে দেখলে মনে হয় তার শরীরে কোনো আত্মা নেই, তার মনে ক্ষত আরও গভীর হয়েছে। কারণ যাদেরকে তার স্বামীর বন্ধু বলে মনে করতেন, যাদেরকে লর্ড হিসেবে সম্মান করতেন, তাদের বিশ্বাসঘাতক আর স্বার্থপর চেহারা দেখতে হয়েছে। ওই লোকগুলোই কেউ না কেউ খ্যাপেররা সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন, কেউ না কেউ মন্ত্রণা পরিষদের সদস্য ছিল। ওদের 7 জনকে মরে পড়ে থাকতে দেখেছে রিমা যে রাতে পালিয়ে এসেছে সে রাতে, অথচ বেঁচে থাকতে কত বিনয়ের সঙ্গে কথা বলেছে ওরা তার সঙ্গে। তার মন তাই বিষিয়ে গেছে। ইদানিং কোনো কিছুতেই আর আগ্রহ পাচ্ছেন না তিনি। নেফরাই এখন তার একমাত্র ধ্যান জ্ঞান। রুকে যথেষ্ট পছন্দ করেন তিনি, কিন্তু ইদানিং এড়িয়ে চলেছেন ওকে, কারণ সে রাতে রক্তস্নাত অবস্থায় তাকে কাঁধে তুলে নিয়েছিল সে। তারপর থেকে ওর সামনে গিয়ে দাঁড়ালেই যেন রক্তের গন্ধ পান তিনি। এড়িয়ে চলেছেন টাউকেও, খুব একটা কথা বলেন না তার সঙ্গে। পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে তার। মন করে কথা বলেন একমাত্র কেহাম্মার সঙ্গে, তাও আবার যখন ইচ্ছা করে তখন। মাঝে মধ্যে আলোচনা করেন কিভাবে এই অভিশপ্ত মিশর ছেড়ে নেফরাকে সঙ্গে নিয়ে যাওয়া যায় বেবিলনে, তার বাবার কাছে। বুঝতে পারছি মিশর অসহ্য লাগছে আপনার, একদিন বললেন কেহাম্মা, কিন্তু একটু ভেবে দেখুন, মিশরের দেবতারা শুধু প্রাসাদ থেকে পথে নামিয়ে দেননি আপনাকে, ফুটফুটে একটা কন্যা সন্তানও দিয়েছেন তারা আপনাকে। তারা ইচ্ছে করলে বিশ্বাসঘাতকতার ফাঁদে আটকে ফেলতে পারতেন আপনাকে, কিন্তু অবিশ্বাস্য উপায়ে রক্ষা করেছেন। রাজকুমারী সহ এই জাহাজে নিরাপদে আছেন আপনি। আরেকটা কথা, যদি আমার পক্ষে সম্ভব হতো অবশ্যই আপনাকে দিয়ে আসতাম বেবিলনে, কিন্তু আফসোস সেটা সম্ভব না। যে জায়গায় পাড়ি দিয়ে মিশর থেকে যেতে হয় বেবিলনে, তা খুবই বিপজ্জনক আপনার জন্য। কাজে ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। একদিন একটা ঘটনা ঘটল। মেমফিস আর বেশি দূরে নয় তখন। টাওয়ের ইচ্ছে ছিল সারাটা রাত জাহাজ চালিয়ে ভোরের আগে পৌঁছে যাবেন জায়গা মতো, যাতে লোকচক্ষু এড়িয়ে জাহাজ ঘাটে নামতে পারেন বাণীকে। কিন্তু বড় একটা নৌকা নিয়ে জাহাজের কাছে হাজির হলো আপিপির 2 জন অফিসার। জাহাজ থামাতে বলল। তাও ভেবে দেখলেন অফিসারদের কথা মতো কাজ করাটাই সব দিক দিয়ে ভালো। যখন পাল নামিয়ে নেওয়া হচ্ছে, নোঙর ফেলা হচ্ছে, তখন পাশে দাঁড়ানো কেহাম্মাকে চাপা গলায় বললেন তিনি, লেডি, লেখত অভিনয় করার সময় এসে গেছে। মনে রাখবেন, আপনি আমার বোন আর রানী রিমা আমার বউ। অসুস্থ হয়ে শুয়ে আছে কেবিনে। তাড়াতাড়ি যান তার কাছে, গিয়ে বলুন দুঃখ কষ্ট যা আছে তার মনে সব যেন আপাতত ভুলে যান তিনি। কালকে ওটির মতো ধূর্ত হয়ে উঠতে হবে তাকে। রু, তোমার ওই হাত কোড়ালটা কোথাও লোকাও জলদি, তবে হাতের নাকালেই রেখো, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। মনে রেখো, তুমি একটা দাস। অনেক টাকা খরচ করে তোমাকে কিনেছি আমি থেবেস থেকে। উদ্দেশ্য, বাজারে বাজারে তোমার শক্তিমত্তা দেখিয়ে টাকা কামাই করা। অফিসাররা যদি কিছু জানতে চায় তোমার কাছে জবাব দেবে না। মিশরীয় ভাষা না জানার ভান করবে তুমি। জাহাজের সঙ্গে এসে লাগলো অফিসারদের নৌকাটা। 2 জন অফিসারই যুবক, ঘুমে টুরুডুরু করছে দুজনেরই চোখ। হাই তুলছে ওরা একটু পরপর। দাঁড় বাইছে আটপোরে চেহারার এক লোক,
এবং এত রাতেও ওই কাজ থেকে নিস্তার পাচ্ছে না বলে যার পর নাই বিরক্ত সে। ডেকে হাজির হলো 2 অফিসার। প্রথমে খোঁজ করল ক্যাপ্টেনের। ওদের সামনে গিয়ে দাঁড়ালেন টাও। পোশাক এলোমেলো হয়ে আছে তার। খনখনে গলায় বললেন, আপনাদের আগমনের কারণ জানতে পারি? প্রশ্ন করার কথা আমাদের, মনে করিয়ে দেওয়ার ঢঙ্গে বলল এক অফিসার। আপনার না, কে আপনি? এটা কিসের জাহাজ? আমার নাম টাও। আমি একই সঙ্গে এই জাহাজের ক্যাপ্টেন এবং একজন ব্যবসায়ী। কিসের ব্যবসা? এক শহর থেকে আরেক শহরে পণ্য পরিবহনের ব্যবসা। সাধারণত শস্য নিয়ে যাই, গরু বাছুর নিয়ে ফিরি। এবার কয়েকটা বাছুর আছে আমার সঙ্গে, তাগড়া ষাঁড়ের বাচ্চা সব কটা। আপনারা খদ্দের নাকি? যদি হন, ইচ্ছে হলে বাছুরগুলো দেখতে পারেন। ও, আমাদেরকে দেখে তাহলে গরু ব্যবসায়ী বলে মনে হচ্ছে আপনার। কাগজপত্র দেখান। সঙ্গেই আছে। একখণ্ড প্যাপাইরাস বের করলেন টাও, বাড়িয়ে ধরলেন অফিসারের দিকে। মেমফিস এবং অন্যান্য শহরে ট্রেড মাস্টারদের সিলমোহর আছে সেটাতে। সিলমোহরগুলো ভালো মতো দেখল 2 অফিসার। তারপর প্যাপাইরাসটা ফিরিয়ে দিল। একজন বলল, কে কে আছে আপনার সঙ্গে? বললেন টাও। বউ আর বাচ্চা আর একটা বোন। অফিসারের কণ্ঠে সন্দেহ। আমরা 2 জন মহিলা আর একটা বাচ্চা কি খুঁজছি। আপনার সঙ্গে যারা আছে তাদেরকে দেখা দরকার। বাদ দাও তো। হাত দিয়ে মাঝে তাড়ানোর ভঙ্গি করল অন্য অফিসার। এই জাহাজটাকে দেখতে কোনো রানী যুদ্ধজাহাজের মতো লাগছে নাকি তোমার? মনে নেই ঠিক কিরকম জাহাজ খুঁজতে বলা হয়েছে আমাদেরকে? বেশিক্ষণ হয়নি, পেট ভরে খেয়েছি। বাছরগুলো দুর্গন্ধ বমি আসছে আমার। যুদ্ধজাহাজ স্যার? কথা তো ধরলেন টাও। যুদ্ধজাহাজের কথা বললেন? ওরকম একটা জাহাজ আসছিল আমাদের পিছন পিছন। তখন বন্দর নদের যে জায়গাটা ছিলাম সেখানে পানির অগভীর কম, তাই হঠাৎ একটা চড়ায় আটকা পড়ে জাহাজটা। আমিও আর দেখতে পাইনি ওটাকে। এখনো মনে হয় আটকা পড়ে আছে। মেমফিসে কখন যে পৌঁছতে পারবো ওটা কে জানে। ওটা দেখতে কেমন? এক কথায় যদি বলি চমৎকার। ডেকের উপর অনেক সশস্ত্র লোক। শুনেছি ওটার আসল গন্তব্য মিশরের দক্ষিণ সীমান্তের শহর সিওত। কিন্তু থাক, কথা বাড়িয়ে লাভ নেই। আসুন, আমার বউ আর বোনকে দেখতে চেয়েছেন, এদিকে আসুন। যুদ্ধজাহাজের খবরটা এতই কৌতূহলী করে তুলেছে 2 অফিসারকে যে টাওয়ের পেছনে পেছনে যাচ্ছে ওরা ঠিকই, কিন্তু অন্যমনস্ক হয়ে পড়েছে। জ্বলন্ত একটা লণ্ঠন হাতে নিয়েছে টাও। গিয়ে হাজির হলেন রানী রিমার কেবিনের দরজায়। লণ্ঠনটা এক হাতে ধরে রেখেছে, আর এক হাতে পর্দা সরিয়ে দিলেন যাতে উকি দিয়ে দেখতে সুবিধা হয় অফিসারদের। ওদেরকে শুনিয়ে শুনিয়ে বলছেন, লণ্ঠনটাকে ভূতে ধরে না কেন? এটা একেবারে অকেজো হয়ে যায় না কেন? ঠিমঠিম করে জ্বালার চেয়ে না জ্বালাই অনেক ভালো। এক হাতে তর্জনী আর বুড়ো আঙ্গুল দিয়ে নাকের এদিক ওদিক চিমটি কাটতে কাটতে উকি দিল এক অফিসার। ওর মাথার কাছে একটু কোনো ফাঁকা জায়গা পেয়ে সেদিক দিয়ে নিজের মাথা গলিয়ে দিল অন্যজন। লণ্ঠনের অনুজ্জ্বল আলোয় কেবিনের ভেতরের অন্ধকার কমেনি, বরং আরও বেড়েছে বলে মনে হচ্ছে। প্রথমে দেখা গেল ক্যাহমাকে। হাত পরে আর নোংরা কাপড় পরে সেই গাট্রির উপর বসে আছেন তিনি। লাউয়ের শুকনো খোলস দিয়ে বানানো পাত্রের দুধের সঙ্গে পানি মেশাচ্ছেন। গাট্রির ভেতর কি আছে তাও কল্পনা করতে পারল না 2 অফিসারের একজনও। পারার কথাও না। ক্যাম্পার পেছনে ছেঁড়াখোড়া একটা গদিতে উস্কুস চুলে আধা শোয়া আছেন রিমা। বুকের কাছে জড়িয়ে ধরে আছেন বান্ডিলের মতো দেখতে কি যেন। লন্ডনটা নিভে গেল এই সময়। এই অকর্মার দল, ধমক দিয়ে উঠলেন টাও। কিন্তু কাকে ধমকাচ্ছেন তা বোঝা গেল না ঠিক। তোরা কি লণ্ঠন ঠিক মতো তেলও ভরতে পারিস না? মানিজ্যতার কিছু থাকলো না আমার। যা, জলদি তেল ভরে নিয়ে আয়। হ্যাঁ, উত্তেজিত হওয়ার দরকার নেই, বলল এক অফিসার। আমাদের যা দেখার ছিল দেখা হয়ে গেছে। আশা করি নির্বিঘ্নে মেমফিসে পৌঁছাতে পারবেন আপনি। বেশি দামে বেচতে পারবেন বাছুরগুলো। ডেকের উদ্দেশ্যে পা বাড়িয়েছিল, কিন্তু থমকে গেল হঠাৎ। টাওয়ের বুকের খাঁচায় বাড়ি মারল তার হৃৎপিণ্ডটা। অনতি দূরে দাঁড়িয়ে আছে রু। খোঁজো হয়ে নিজের দানবীয় শরীরটা গোপন করার চেষ্টা করছে সে। তারপরে ধরা পড়ে গেছে অফিসারের চোখে। বিশাল দেহি কালো এক লোক, ধীরে ধীরে বলল অফিসারটা। গুপ্তচর মারফত কি জন্য জেনেছি আমরা? থেবেসের প্রাসাদে আমাদের কয়েকজন বন্ধুকে একাই খতম করে দিয়েছে এক কৃষ্ণাঙ্গ। হেই, সোজা হয়ে দাঁড়াও তো। কাজটা করতে যাচ্ছিল রু, কিন্তু সঙ্গে সঙ্গে কথা বলে উঠলেন টাও।
বিজাতীয় ভাষা যা আসছে তার মুখে তাই আওড়াচ্ছেন। ভাবখানা এমন। অফিসারদের কথা অনুবাদ করে শোনাচ্ছেন রুকে। বুক চিতিয়ে দাঁড়ালো রু। বিশাল দেহি। শব্দটা আসলে কম হয়ে গেছে ওই লোকটার জন্য। আবার বলল অফিসার, সে আসলে একটা দানব। বুকের ছাতিটা দেখো ওর, হাত দুটো দেখো। ক্যাপ্টেন, ওই দানব আসলে কে? একটা শতাবরী জাহাজে ওর মতো কারো থাকার মানে কি? টাও বললেন, লর্ড, ওকে আমার কি বলবো, আবিষ্কার বলতে পারেন। আবিষ্কার? জি জি। এবার বাণিজ্য করতে গিয়ে এক জায়গায় খুঁজে পেয়েছি ওকে। আমার কাছে জমানো টাকা যা ছিল তার প্রায় সব খরচ করে কিনে নিয়েছি। সে আসলে একটা দানব। প্রচণ্ড শক্তি ওর গায়ে। শক্তির খেলা দেখাতে পারে সে। ইচ্ছা আছে বড় কোনো শহর, যেমন টেনিস বা মেমফিসের বাজারে বাজারে ঘুরবো ওকে নিয়ে। ওকে দিয়ে খেলা দেখিয়ে টাকা কামাই করব। তাই? এই দানব? দেখি তো, কি খেলা দেখাতে পারো তুমি? মাথা নাড়লেন টাও। লর্ড, লোকটা ইথিওপিয়ান, মিশরীয় ভাষা বোঝে না। একটু দাঁড়ান, ওকে বুঝিয়ে বলছি আমি। আরও একবার বিদেশি ভাষা বলার অভিনয় করতে হলো টাউকে। কথাগুলো শুনে মনে হলো প্রাণ সঞ্চারিত হয়েছে রুর শরীরে। মাথা ঝাঁকালো সে, দাঁত বের করে নিঃশব্দে হাসছে। পর মুহূর্তে চোখের পলকে লাফিয়ে আগে বাড়ল, সিংহের মতো থাবা চালিয়ে দুই হাতে আঁকড়ে ধরেছে দুই অফিসারের জামার নেকব্যাগ। একটিও দেরি না করে ওদেরকে শূন্যে তুলে ফেলল। ওরা যেন ওর তুলনায় শিশু। ওদের পিলে চমকি দিয়ে হেসে উঠল হাহা করে। পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে জাহাজের এক কিনারের দিকে। সেখানে গিয়ে থামল। এখনও নেকব্যান্ড ধরে ঝুলিয়ে রেখেছে দুই অফিসারকে। জাহাজের কিনারা দিয়ে বের করে পানির উপর ধরল ঝুলন্ত শরীর দুটো। ভাবখানা এমন, পানিতে ফেলে দেবে ওদেরকে। চিৎকার করে উঠল দুই অফিসার। ভিনদেশি ভাষায় চিৎকার করছেন টাও। টেনে সরিয়ে আনার চেষ্টা করছেন রুকে, কিন্তু এক চুল নড়তে পারছেন না। দানবটার কানের কাছে একের পর এক আদেশ দিয়ে যাচ্ছেন। ঘাড় ঘুরিয়ে তাকালো রু। দেখে মনে হচ্ছে আশ্চর্য হয়েছেন। এখনো পানির উপর ঝুলিয়ে রেখেছে দুই অফিসারকে। ওর ভাব দেখলে মনে হয় ওদেরকে জাহাজের তলায় ছুঁড়ে ফেলতে পারলে খুশি হবে। কিন্তু হঠাৎ করেই যেন বুঝতে পারল টাওয়ের কথা। অফিসারদেরকে ডেকের উপর নিয়ে এসে ছেড়ে দিল নেকব্যান্ড। ডেকের উপর আছড়ে পড়ল দুই অফিসার। খেলা দেখেছেন স্যার? গদগদ কণ্ঠে বলল টাও। ওটা আসলে ওই দানবের প্রিয় খেলাগুলোর একটা। এগিয়ে গেলেন, উঠে দাঁড়াতে সাহায্য করেছেন দুই অফিসারকে। শুধু হাত দিয়ে না, দাঁত দিয়েও যে কারো জামা কামড়ে ধরে লোকটাকে শূন্যে তুলে ফেলতে পারে সে। দেখাতে বলবো? না না না, আটকে উঠল এক অফিসার। বেকায়দায় পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে বলে ডলছে জায়গাটা। ওই মহাদানবের খেলা আর দেখতে চাই না আমরা। জন্তুটাকে আমাদের থেকে দূরে থাকতে বলুন। আরেকটা কথা, শক্তির খেলা সাবধানে দেখাতে বলবেন ওকে, কারণ এসব দেখিয়ে শেষ পর্যন্ত জেলে যাবে সে। সঙ্গে যাবেন আপনিও। আমরা এখন আমাদের নৌকায় উঠব, বলল অন্য অফিসার। দানবটাকে দূরে যেতে বলুন। অফিসারদের নৌকা চলে গেছে অনেকক্ষণ আগে। মেমফিসের জেটির দিকে এগিয়ে চলেছে টাওয়ের জাহাজ। নীল নদের বাতাসে ভেসে বেড়াচ্ছে পাতলা কুয়াশা। কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। জাহাজের হাল ঘোরানোর হাতলের কাছে হাজির হল রু। বলল, লর্ড টাও, ওই দুই অফিসারকে পানিতে ফেলে দিতে বাধা দিলেন কেন বুঝলাম না। ডুবে মরা মানুষ কাউকে কোনো কিছুই বলতে পারে না। এখন একটা যুদ্ধজাহাজের খোঁজ করবে ওরা, কিন্তু আমরা যে আসলে ধাপ্পা দিয়েছি ওদেরকে, তা টের পেতে বেশি সময় লাগবে না ওদের। আশা করছি যতক্ষণে টের পাবে ওদের ধাপ্পাবাজিটা, ততক্ষণে আসল জিনিস খালাস হয়ে যাবে আমার জাহাজ থেকে। আর দুই অফিসারকে পানিতে ফেলে দিলে ভালো হতো না মোটেও। ওদের সঙ্গে একজন মাঝিও ছিল। লোকটা ফিরে গিয়ে যদি বলতো একটা জাহাজে ওঠার পর দুইজন অফিসার লাপাত্তা, তাহলে কি হতো? ঠিক বলেছেন, ব্যাপারটা আমার মাথায় আসেনি। রাত নেমেছে। পরিত্যক্ত একটা জেটিতে জাহাজ ভিড়িয়েছেন টাও। নীল নদে যখন জোয়ার আসে তখন এই জায়গাটা ডুবে যায়। এটা থেকে বড় বড় কয়েকটা পিরামিড বেশি দূরে নয়। ওগুলোর সঙ্গে আছে কয়েকটা সিফংস। নির্মিত হওয়ার পর থেকে তাকিয়ে আছে মূর্তিগুলো। ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত তাকিয়েই থাকবে। জেটিতে নামলেন তারা। আড়াল হিসেবে আছে রাতের অন্ধকার আর জেটির আশপাশে গজি ওঠা নল খাগড়ার কিছু ঝোপ। মাটিতে পা দিয়েছেন কি দেননি। নীলনদের বুকে দেখা গেল কয়েকটা নৌকা। বড় বড় জ্বলন্ত লণ্ঠন দেখা যাচ্ছে প্রতিটা নৌকার গুলোয়ে এবং পেছনের দিকে দেখা যাচ্ছে একাধিক সশস্ত্র লোক।
নলখাগড়া জঙ্গলের ভেতর মরার মতো পড়ে থাকলেন তারা বেশ কিছুক্ষণ। নৌকাগুলো চলে যাবার পর টাও নিচু গলায় বললেন, মনে হয় খোঁজখবর করে জানতে পেরেছে ওরা যুদ্ধজাহাজের গল্পটা বানোয়াট, তাই একটা নির্দিষ্ট বাণিজ্য জাহাজ খুঁজছে যেটাতে 2জন মহিলা আর একটা বাচ্চা মেয়ে আছে। খুঁজতে থাকুক ওরা, ওদের খাঁচা ভেঙে পাখি পালিয়ে গেছে। জাহাজের মেটকে ডাকলেন তিনি, প্রয়োজনীয় নির্দেশনা দিলেন। মেট লোকটা খুবই চুপচাপ প্রকৃতির, একটার বেশি দুটো কথা বলে না। জাহাজে অন্য যারা আছে তাদেরকেও কয়েকটা কথা বললেন টাও। তারপর হাত বাড়িয়ে রানীর একটা হাত ধরলেন। অন্ধকারে পথ চিনে নিয়ে এগুচ্ছেন। পেছন পেছন আসছেন ক্যাম্মা, নেফরা এখন তার কাছে, সবার পিছনে রু, ওর কাঁধেই সেই গাঠরিটা। প্রথমে সারি সারি তাল গাছের আড়ালে আড়ালে, তারপর মরুভূমির নগ্ন বালির উপর দিয়ে একটানা অনেকক্ষণ ধরে এগিয়ে চললেন তারা। একসময় অনুজ্জ্বল চাঁদ দেখা দিল আকাশে। বিস্ময়কর একটা দৃশ্য দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন টাও বাদে বাকি সবাই। অন্যদের থেমে দাঁড়াতে দেখে টাও থামলেন। পাথর কেটে বানানো হয়েছে বিশাল একটা সিংহের মূর্তি। ওটার চেহারাটা একজন পূর্ণবয়স্ক মানুষের। মিশরীয় দেবতা অথবা রাজাদের মাথায় যেরকম অলঙ্কৃত মস্তকাবরণ দেখা যায়, পাথর কুঁদে সেরকম বানানো হয়েছে মূর্তিটার মাথায় আর চেহারার পাশে। গাম্ভীর্য ফুটিয়ে তোলা হয়েছে চেহারায়। ভয় জাগানো চোখে তাকিয়ে আছে ওটা সোজা পূব দিকে। ওটা কি? ভয় পাওয়া গলায় জিজ্ঞেস করল রিমা। প্রেতলোকে হাজির হয়েছে নাকি আমরা? ওটা কি সেখানকার কোনো দেবতা? সাধারণ কোনো মানুষের তো ওরকম ভয়ঙ্কর চেহারা থাকার কথা না। টাও বললেন, ওটা সুপরিচিত এক দেবতার মূর্তি, সিফংস। কত বছর আগে থেকে মূর্তিটা আছে এখানে কেউ জানে না। ওই দেখুন, মূর্তিটা ছাড়িয়ে দূরে দেখতে পাচ্ছেন? দূর আকাশের পটভূমিতে দাঁড়িয়ে আছে কয়েকটা পিরামিড। ওগুলোর পাদদেশে যেতে হবে আমাদেরকে। ক্যাম্পা বললেন, পাথর কেটে বানানো অনেক সমাধিও নিশ্চয়ই আছে সেখানে। মাথাটা ঝাঁকালেন টাও। পরিবেশটা ভয় ধরিয়ে দিয়েছে আগন্তুকদের মনে, এমনকি ঘাবড়ে গেছে রু। অন্ধকার ফিকে করতে আসেনি চাঁদের আলো, বরং কেমন ঘোলাটে হয়ে আছে চারপাশ। আকাশে দু একটা তারা দেখা যায় কি না যায়। মনে হচ্ছে আশেপাশে সবকিছু ছাড়িয়ে আকাশ ছুঁয়ে ফেলার ইচ্ছা মাথার উপর বিস্তৃত হয়েছে সিফংসটা। চাঁদের মরা আলোয় বাকি অন্য সবকিছু ফ্যাকাশে দেখালেও ওটা যেন কেন জল করছে। মনে হচ্ছে বেশি জল করছে ওটা দুই চোখ, নিঃশব্দে ঘোষণা করছে মৃত্যুর আগমনী বার্তা। প্রকাণ্ড মাথাটা এমন কায়দায় বানানো হয়েছে যে যেদিকে যাচ্ছে ওরা মনে হচ্ছে মূর্তিটা ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাচ্ছে বারবার। ভয়ে কলিজা শুকিয়ে গেছে আমার, বলল রু। মনে হচ্ছে আমার হাতু দুটো আলগা হয়ে গেছে। এই অনুভূতির বিরুদ্ধে লড়ার কোনো সামর্থ্য নেই কোনো মানুষের, এমনকি আমারও না। এখানে যদি একা থাকতাম, ওই মূর্তির দিকে তাকানো মাত্র ওটার মতোই পাথরে পরিণত হতাম বলে মনে হয়। হাঁটতে থাকো, গম্ভীর গলায় বলল টাও। এটাই সিফংসের মন্দির, সম্পূর্ণ উন্মুক্ত। না আছে কোনো ছাদ, না আছে কোনো দেয়াল, কোথাও কোনো আগুনও নেই বা অন্য কোনো মূর্তিও নেই। তারপরও এখানে নিয়মিত পূজা চলেছে সবসময়। সামনের দিকে দুই থাবা মেলে বসে থাকা প্রকাণ্ড এই ভাস্কর্য ছাড়িয়ে অনেক দূর গেলেন তারা। থেমে দাঁড়ালেন এমন একটা দেয়ালের সামনে যেটার একদিকে বিরাট একটা গ্রানাইটের বোল্ডার আছে। মাটি থেকে এক টুকরো পাথর কুড়িয়ে নিলেন টাও। এগিয়ে গেলেন বোল্ডারটার দিকে, হাতে ধরা পাথর দিয়ে বিশেষ ভঙ্গিতে টোকা দিলেন ওটার গায়ে। পরপর 3 বার করলেন কাজটা। টোকা দেওয়ার ভঙ্গি বদল করেছেন শেষে 2 বার। অপেক্ষা করছেন। তিনি বাদে অন্য সবাইকে চমকে দিয়ে হঠাৎ একদিকে ঘুরে গেল বোল্ডারটা। নিঃশব্দে একটু একটু করে আরো ঘুরছে ওটা। একটু একটু করে উন্মুক্ত হচ্ছে একটা প্যাসেজের মুখ। ওটার ভেতর দিয়ে দাঁড়ালেন টাও, তাকে অনুসরণ করার ইশারা করছেন অন্যদেরকে। এগোলেন বাকিরা। প্যাসেজের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কিছুটা দেখা যাচ্ছে না, তবে শোনা যাচ্ছে। কতগুলো গোপন শব্দ উচ্চারণ করা হচ্ছে। জবাবে টাও উচ্চারণ করছেন কিছু গোপন শব্দ। হঠাৎ করে আলো জ্বলে উঠল, কয়েকটা লণ্ঠন জানালো হয়েছে। ওগুলোর হাতে নিয়ে এগিয়ে আসছেন পুরোহিতদের মতো সাদা রূপ পরিহিত 6 জন লোক। তাদের অন্য হাতে যার যার লণ্ঠনের আলোয় চকচক করছে নগ্ন তলোয়ার। কোমরবদ্ধ ছুরি গুজে রেখেছেন প্রত্যেকে। আরও আছে একজন, সবার আগে হাঁটছেন তিনি। মনেই হচ্ছে তিনি দলের নেতা। লোকটাকে টাও বললেন, যাদেরকে আলতে গিয়েছিলাম তাদেরকে নিয়ে এসেছি। নেফারকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছেন ক্যাম্পা।
ইঙ্গিতে মেয়েটাকে দেখালেন তিনি, দেখালেন ক্যাম্পার পেছনে দাঁড়িয়ে থাকা রানী আর রুকেও। পুরোহিতদের সবাই একে একে এগিয়ে এলেন নেফার দিকে, এমনভাবে অভিবাদন জানালেন ওকে যেন সে কোনো রানী। কাজটা শেষ হবার পর তাদের নেতা অনুসরণ করার ইঙ্গিত করলেন টাও সহ বাকিদেরকে। আবার হাঁটতে শুরু করলেন তারা। প্রথমে মনে হয়েছিল প্যাসেজটা বোধহয় সংক্ষিপ্ত, কিন্তু এখন দেখা যাচ্ছে যথেষ্ট লম্বা সেটা। শ্বেত স্ফটিকের ছোট বড় টুকরো পড়ে আছে জায়গায় জায়গায়। ওগুলোর জন্য হাঁটতে কষ্ট হচ্ছে, সময় লাগছে বেশি। বড় হলরুমের মতো দেখতে একটা জায়গায় হাজির হলো তারা এক সময়। এখানে ছাদের ভার বহন করেছে গ্রানিটের কতগুলো বিশাল বিশাল থাম। হলের এখানে সেখানে বসে থাকা অবস্থায় দেখা যাচ্ছে দেবতা বা রাজাদের গভীর মুখায়বের কিছু মূর্তি। হলটা পার হলেন তারা। ওটার একদিকে দেয়ালের সঙ্গে উঁচু মঞ্চের মতো করে বানানো হয়েছে গ্যালারি। কতগুলো ঘর আছে সেখানে। এক নজর দেখলে বোঝা যায় থাকার জন্য ব্যবহার হচ্ছে ওগুলো। জানালার মতো বড় ফুকর আছে প্রায় প্রতিটা ঘরের দেয়ালেই। আকন্দুকদের থাকার উপযোগী করে গুছিয়ে রাখা হয়েছে কয়েকটা ঘর। বিছানা সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস আছে, এমনকি মহিলাদের কাপড় পর্যন্ত আছে। একটা ঘরে দেখা গেল বড় একটা টেবিল, সেটার উপর রাখা আছে খাবার আর মদ। খেয়ে ঘুমিয়ে পড়ুন আপনারা, বলল টাও। আমি গিয়ে দেখা করি মহান রয়ের সঙ্গে, আপনাদের আসার খবর জানাই। আপনাদের সঙ্গে আগামীকাল কথা বলবেন তিনি। পরদিন খুব সকালে ঘুম ভেঙে গেল ক্যাম্পার। জানালা দিয়ে রোদ ঢুকছে, তেছড়াভাবে পড়ছে বিছানার উপর। ঘরে আরেকটা বিছানা আছে, সেটার উপর নেফরাকে নিয়ে শুয়ে আছেন রানী রিমা। ক্যাম্পার ঘুম ভেঙেছে দেখে আস্তে আস্তে উঠে বসলেন তিনি। জিজ্ঞেস করলেন, কেমন লাগছে? ভালো, দেবতাদের প্রতি কৃতজ্ঞতা অনুভব করছি। কেন? প্রাসাদে নেই আমরা, কিন্তু অন্তত কবরেও তো নেই। কবরে জানালা থাকে না। মরা মানুষের জানালার দরকার নেই। উঠে পড়ুন রানী, কিছু কাপড় দেওয়া হয়েছে, আসুন পরিয়ে দিই আপনাকে। তারপর দেখি লর্ড টাওয়ের সঙ্গে দেখা করা যায় কিনা। লর্ড? আপনি কি নিশ্চিত লোকটা একজন লর্ড? না, আমি নিশ্চিত না। আমার ওরকম মনে হয়েছে, তাই বলেছি। লোকটার চাল চলন বা কথাবার্তা নাবিকদের মতো না। যদি তাও দেখা না পান তাহলে কি করবেন? তাহলে যেখানে এসেছি আপনাকে সঙ্গে নিয়ে ঘুরে ফিরে দেখব সে জায়গাটা। খাবার আছে এখানে, লণ্ঠন আছে, এমনকি কিছু লোক আছে যাদেরকে প্রথম দেখায় বন্ধুর মতো মনে হয়েছে। আর আছে অন্ধকার কতগুলো গুহা। গুহা? মাথা চাকালেন ক্যাম্পা। যদি কখনো শত্রুর হামলা করে তাহলে কোথায় লোকালে ভালো হবে আমাদের জন্য তা আগেই জেনে রাখতে হবে। ঠিকই বলেছেন, উঠছে আমি। কিন্তু বিছানা ছেড়ে নামতে গিয়েও নামলেন না রিমা। রয় নামের লোকটাকে দেখতেই ইচ্ছে করছে। আমাদের যখন জীবন মরণ সমস্যা, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। সময় হলে তিনি নিজেই দেখা করবেন। সকালে নাস্তা খেতে বসেছেন রানী রিমা আর লেডি ক্যাম্পা। পরিবেশনার দায়িত্বে আছেন কয়েকজন মহিলা পুরোহিত। এদেরকে এই প্রথমবার দেখেছেন রিমা আর ক্যাম্পা। তাদের খাবার যখন শেষ পর্যায়ে, তখন হাজির হলেন টাও। জানালেন রয় দেখা করতে চাইছেন রানী আর ক্যাম্পার সঙ্গে। খাবার শেষ করে টাওয়ের পিছু নিলেন তারা দুজন। রিমা ভর দিয়ে আছেন টাওয়ের এক হাতে, কারণ থেবেস থেকে যাত্রা করে এত দূর এসে ক্লান্ত হয়ে গেছেন। সেই ক্লান্তি এখনও যায়নি। দেখলে মনে হয় না কারো সাহায্য ছাড়া হাঁটতে পারবেন। নেফরা ক্যাম্পার কাছে, রু সবার পেছনে। কিছুদূর যাওয়ার পরেই শোনা গেল গানের আওয়াজ। বিশাল ওই হলরুমে ঢুকলেন তারা। বড় বড় জানালা আছে এখানে, সেগুলো খোলা থাকায় বিনা বাধায় ভেতরে ঢুকেছে সকালের রোদ। ফলে আলোকিত হয়ে আছে পুরো হল। পূব দিকের দেয়ালের কাছে বড় একটা দরজার মতো আছে। হলের ভেতরে জড়ো হয়েছে বেশ কিছু নারী পুরুষ, সবার পরনে সাদা রূপ। পুরুষরা আছে হাতের ডান দিকে, মেয়েরা বাঁ দিকে। ওদেরকে ছাড়িয়ে দেখা যাচ্ছে একটা বেদি। ওটার পেছনে আছে শ্বেত স্ফটিক দিয়ে বানানো একটা সমাধি আর মৃত্যুর দেবতা ওসিরিসের প্রমাণ আকারের একটা মূর্তি। কোনো রাজা বা রানী মারা গেলে তাদেরকে কবর দেওয়ার আগে যেরকম অলঙ্কার পরানো হয়, সেরকম কিছু গহনা দেখা যাচ্ছে মূর্তিটার গায়ে। বেদির সামনে কালো পাথর দিয়ে বানানো একটা চেয়ারে বসে আছেন অতি বৃদ্ধ এক লোক। তার পরনে পুরোহিতদের মতো সাদা কাপড়, কিন্তু কাপড় পরবার ঢং বিচিত্র। সোনার রত্নপাথর দিয়ে বানানো কিছু গহনা পরে আছেন তিনি।
তার দাড়ি লম্বা, তুষারের মতো সাদা, হাত দুটো মমির হাতের মতো সরু, নাকটা মাকানো, জলজলে কালো দুই চোখে অন্তর্ভেদী কালো দৃষ্টি। লোকটাকে অনেক বছর দেখেননি ক্যাম্পা, তারপরও এখন দেখামাত্রই বুঝতে পারছেন তিনিই রয়, তার দাদার ভাই। সবাই যেন তাকে পবিত্র রয় বলে ডাকে, শুধু শুধু ডাকে না। কিছুটা কুজো হয়ে বসে আছেন তিনি চেয়ারে, দেখে দুর্বল মনে হচ্ছে তাকে। তারপরও পবিত্র আর গোপন কোনো ক্ষমতা যেন বিচ্ছুরিত হচ্ছে তার শরীর থেকে। গান থেমে গেছে, কারণ হলরুমে আগন্তুকদের উপস্থিতি টের পেয়েছে অন্যরা। ঝট করে মাথা তুললেন রয়, জলজলে চোখে তাকিয়ে আছেন আগন্তুকদের দিকে। তারপর স্পষ্ট এবং বয়সের তুলনায় শক্তিশালী কণ্ঠে রুখে বললেন, তুমি সাহসী লোক, তোমার মনটাও ভালো। ফারাও খেপ্পারাকে যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করেছো তুমি। তারপর ফারাওদের মৃতদেহটা বহন করে নিয়ে এসেছো যুদ্ধক্ষেত্রের বাইরে। শক্তি ও ক্ষমতা দিয়ে কয়েদ হওয়া থেকে বাঁচিয়েছ রানী আর রাজকুমারীকে। তাই তোমাকে আমাদের ভাতৃসংঘের অন্তর্ভুক্ত করে নিচ্ছি। জেনে রেখো, আমাদের দলে আজকের আগে আর কোনো কালো মানুষ ঢুকতে পারেনি। আরও জেনে রেখো, আমাদের গোপন কথা যদি ফাঁস করো কখনো, যদি ভাতৃসংঘের কোনো সদস্যের ক্ষতি করার চেষ্টা করো, নৃশংস মৃত্যু হবে তোমার। ভয় কাঁপছে রু, বুঝতে পারার ভঙ্গিতে মাথা ঝাঁকালো। মহান রয়, অনেক কিছু দেখেছি আমি, অনেক কিছু শুনেছি, কিন্তু আপনাদের এই ভাতৃসংঘের মতো কোনো কিছুই দেখিনি বা শুনিনি। ইথিওপিয়াতেও না, মিশরেও না। আরেকটা কথা, আমাকে হুমকি দেবার দরকার নেই, কারণ যারা বিশ্বাস করে আমাকে তাদের সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করিনি আমি, কখনো করবও না। আমি নিমক খারাপ না, বরং যার নুন খাই তার গুণ গাই। জানি রু, তারপরও কথাগুলো বললাম কারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে নিয়তি পরিচালনা করছে তাকে, সেটার বৈচিত্র্য সম্পর্কে অনুমান করাটা কঠিন কাজ। শোনো, আজ থেকে তুমি মিশরের রাজকুমারীর দেহরক্ষী, যেভাবে সবসময় রক্ষা করেছ তার বাবাকে, আজ থেকে সেভাবে সবসময় ছায়ার মতো থাকবে তার সঙ্গে। তিনি যেখানে যাবেন তুমি সেখানে যাবে। তিনি যখন ঘুমাবেন তুমি ঘুমাবে তার ঘরের দরজায়। তিনি যদি কখনো লড়াই করেন, যুদ্ধক্ষেত্রে তার পাশে থাকবে, দরকার হলে নিজের জীবন দিয়ে রক্ষা করবে তাকে। দিনে বা রাতে যদি ঘুরে বেড়ান তিনি, তুমিও তার পেছনে পেছনে ঘুরবে। মনে থাকবে? জি। ক্যাম্পা, ডাক দিলেন রয়, রাজকুমারীকে আমার কাছে নিয়ে এসো। ঘুমন্ত নেফরাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আগে বাড়ালেন ক্যাম্পা। এমনভাবে ধরো বাচ্চাটাকে যাতে সবাই দেখতে পায়, বললেন রয়। কাজটা করলেন ক্যাম্পা। ব্রাদারহুড অব দ্য ডনের সদস্যরা, উঁচু গলায় বললেন রয়, আজ থেকে এই ছোট্ট মেয়ে তোমাদের রানী। তিনি মিশরের ভবিষ্যৎ রানী। কথাটা শুনে মাত্র হাঁটু গেড়ে বসে পড়লেন ভাতৃসংঘের সব সদস্য। মাথা ঝুঁকিয়ে সম্মান জানালো নেফরাকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রয়। এতক্ষণ কজু দেখাচ্ছিল, কিন্তু এবার দেখা গেল তিনি আসলে বেশ লম্বা। ক্যাম্পার কাছ থেকে নিলেন নেফরাকে, আবারও চেঁচিয়ে উঠলেন, আজ থেকে এই মেয়ে কুইন অব দ্য ডন। আবারও মাথা ঝুঁকিয়ে নেফরাকে সম্মান জানালো ভাতৃসংঘের সদস্যরা। নেফরাকে আশীর্বাদ করলেন রয়। অতন্দ্রীয় কিছু ইঙ্গিত করলেন ওর প্রতি। দেবতাদের কাছে প্রার্থনা জানালেন তাঁরা যেন সারা জীবন রক্ষা করেন মেয়েটাকে। তারপর ওর কপালে চুমু খেয়ে ওকে ফিরিয়ে দিলেন ক্যাম্পার কাছে। তাকে বললেন, আশীর্বাদ বর্ষিত হোক তোমাদের উপরও, কারণ বিশ্বাস রক্ষা করেছ তুমি। রয়ের কাছ থেকে কিছুটা দূরে তার মুখোমুখি একটা চেয়ার দেয়া হয়েছে, সেটাতে বসে আছেন রানী রিমা। শূন্য দৃষ্টিতে দেখছেন রয়কে, তার প্রতিটা কথা শুনছেন, কিন্তু কিছুই যেন বুঝতে পারছেন না। এই ভাবগম্ভীর অনুষ্ঠান কোনো প্রভাবই ফেলেনি তার উপর। তারপর বললেন, মহান রয়, রুকে কিছু কথা বললেন আপনি, কথা বললেন ক্যাম্পার সঙ্গে, আশীর্বাদ করলেন তাকে। আপনাদের ভাতৃসংঘের রানী হিসেবে ঘোষণা করলেন আমার মেয়েকে। দেবতাদের বললেন তারা যেন সবসময় ওর সঙ্গে থাকে। কিন্তু আমাকে কিছু বলার নেই আপনার? রয় বললেন, আপনাকে কিছু বলার নেই আমার। ঘাড় ঘুরিয়ে তাকালেন বেদির পেছনে স্থাপিত মৃত্যু দেবতা ওসিরিসের দিকে। 3 দিন কেটে গেছে। ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন রিমা। সেদিন রয়ের সঙ্গে দেখা করায় ফেরার পর জ্বর এসেছিল তার।
তা বাড়তে বাড়তে এমন এক অবস্থা হয়েছিল যে চেতন অবচেতনের মাঝামাঝি অবস্থায় চলে গিয়েছিলেন। এখনও সুস্থ হননি তিনি, বরং বুঝতে পারছেন পৃথিবী থেকে বিদায় নেবার সময় হয়েছে তার। লোক মারফত খবর পাঠালেন তিনি রয়ের কাছে, জানালেন কথা বলতে চান তাকে। রয় আসার পর তাকে বললেন, সেদিন আমাকে কিছু না বলে মৃত্যু দেবতা ওসিরিসের দিকে তাকিয়েছিলেন আপনি। তার মানে আপনি কি জানতেন শীঘ্রই মারা যাব আমি? কিছু বললেন না রয়। দীর্ঘশ্বাস ফেললেন রিমা। হ্যাঁ, আমি জানি না আপনি কে, আপনাদের উদ্দেশ্য কি, আমার মেয়েকে কেন নিয়ে এসেছেন এখানে, কিছু জানি না। তারপর আমার মন বলছে আপনি নীতিবান একজন মানুষ এবং আপনার আধ্যাত্মিক ক্ষমতা আছে। আমার মন আরও বলছে আপনি এবং আপনার সঙ্গে যারা আছেন তারা কখনো কোনো ক্ষতি করবেন না আমার মেয়ের। পৃথিবীতে ন্যায় বিচার বলে যদি কিছু থেকে থাকে, ওই মেয়ে একদিন মিশরের রানী হবেই। ব্যাপারটা দেবতাদের হাতে ছেড়ে দিলাম, কারণ ওই দিনটা দেখে যেতে পারলাম না। মরার সময় ঘনিয়েছে আমার। রয় বললেন, আমাকে ডেকেছেন কেন? আপনাকে দিয়ে কয়েকটা প্রতিজ্ঞা করিয়ে নেয়ার জন্য। প্রতিজ্ঞা? হ্যাঁ, আপনার টাইয়ের এবং ভ্রাতৃসংঘের সব সদস্যদের পক্ষ থেকে প্রতিজ্ঞাগুলো করতে হবে আপনাকে। রাজি আছেন? মাথা ঝাঁকালেন রয়। ফারাও অথবা তার স্ত্রী মারা গেলে মিশরীয়রা যেভাবে মমি বানায় মৃতদেহের, আমি মরলে আমার লাশটাও সেভাবে মমি বানাতে হবে। তারপর যদি কখনো সুযোগ পান, আমার লাশ পৌঁছে দেবেন আমার বাবা বেবিলনের রাজা ডিটানাইহের কাছে। যদি ততদিন পর্যন্ত বেঁচে না থাকেন তিনি, তাহলে তার জায়গায় সিংহাসনে যিনি থাকবেন তার কাছে হস্তান্তরিত করবেন আমার মমি। মৃত্যুসজ্জা শুয়ে এখন যেসব কথা বলছি আমি, কাউকে দিয়ে প্যাপাইরাসে লিখে নেবেন ওগুলো। তারপর সম্ভব হলে ওগুলো তুলে দেবেন তার হাতে এবং নেফরাকে পৌঁছে দেবেন বেবিলনের রাজদরবারে। আবারও মাথা ঝাঁকালেন রয়। আপনার কাছে আরও কিছু চাওয়ার আছে আমার। বলুন। যারা আমার মমি নিয়ে যাবেন বেবিলনে, সিংহাসনে আমার বাবা অথবা যেই থাকুন না কেন, তাকে আমাদের সব দেবতার দোহাই দিয়ে তারা বলবেন আমার সঙ্গে যে অন্যায় করা হয়েছে তার বদলা যেন নেয় তারা। নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আমার স্বামীকে, তার বদলা যেন নেয় ওরা। যতদিন করা না হয়, আমার আত্মা আর রক্তের অভিশাপ থেকে যাবে বেবিলনের উপর। চুপ করে আছেন রয়, গম্ভীর হয়ে গেছেন। সাগরের ঢেউ যেভাবে ধেয়ে আসে তীরের দিকে, বেবিলনরা যেন সেভাবে ছুটে আসে আটিদের দিকে। ওদেরকে যেন নিশ্চিহ্ন করে দেয়, মিশরের সিংহাসনে যেন বসায় আমার মেয়েকে। পারবেন এই প্রতিজ্ঞাগুলো করতে? আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা কথা বলি। আমি এবং আমার অনুসারীরা ক্ষমার ধর্মে বিশ্বাসী, প্রতিশোধের ধর্মে না। কিন্তু একই সঙ্গে এই কথাও সত্যি, আটিদের হটিয়ে রাজকুমারী নেফরাকে যদি বসাতে হয় মিশরের সিংহাসনে, তাহলে রক্তপাতের কোনো বিকল্প নেই। আপনার দৃষ্টিভঙ্গি আর আমার দৃষ্টিভঙ্গি এক না। আপনার অবস্থা আর আমার অবস্থানও এক না। আমি এমন এক মেয়ে মানুষ যার স্বামীকে নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। আমি এমন এক মেয়ে মানুষ যাকে তার দুধের বাচ্চা সহ বিক্রি করে দেওয়ার চক্রান্ত করা হয়েছে। ক্ষমার বদলে যদি বর্ষা আর তীরের মাধ্যমে বদলা চাই আমি, তাহলে কি বেশি চাওয়া হবে আমার? এবার বলুন, প্রতিজ্ঞা করবেন কিনা আপনি? মনে রাখবেন, যদি ফিরিয়ে দেন আমাকে, তাহলে মাছি বা মরি, বিকল্প উপায় চিন্তা করতে হবে আমাকে। একটু সময় দিন আমাকে। এত কঠিন প্রতিজ্ঞা করার আগে অন্যদের সঙ্গে কথা বলি। রানীর ঘরে ফিরে এসেছেন রয়। তার সঙ্গে আছে টাও আর একজন মহিলা পুরোহিত। বালিশে ভর দিয়ে বিছানার উপর আধশোয়া হয়ে আছেন রিমা। রয় বললেন, রানী, আপনি যে প্রতিজ্ঞা করতে বলেছেন, আমাদের সবার পক্ষ থেকে তা করতে রাজি আছি। আপনার শেষ ইচ্ছা লেখা হয়েছে প্যাপাইরাসে, ওগুলোতে সিলমোহর করে দেব আমি আর টাও। আপনাকে বলা হয়নি, আমার মৃত্যুর পর ভ্রাতৃসংঘের দায়িত্ব নেবে সে। কি লেখা হয়েছে প্যাপাইরাসে তা লেডি ক্যাম্পাকে পড়তে বললেন রানী। দু এক জায়গায় টাওয়ের সাহায্য নিয়ে কাজটা করলেন ক্যাম্পা। সন্তুষ্ট হয়ে মাথা ঝাঁকালেন রানী। কাদামাটির সঙ্গে মোম মিশিয়ে একরকমের মিশ্রণ বানিয়ে নিয়ে আসা হয়েছে একটা পাত্রে। নিজের দুর্বল আর কাঁপা কাঁপা আঙ্গুল থেকে একটা আংটি খুলে নিলেন রিমা। ওটার মাথায় খোদাই করা আছে এক বেবিলোনিয়ান দেবতার মূর্তি। প্যাপাইরাসে সিলমোহর দিলেন তিনি। ক্যাম্পার জামার ভিতর বুকের কাছে ফিতার সাহায্যে ঝুলছে গুবরে পোকার মতো
দেখতে একটা ঘনা, ওটা বের করে সাক্ষী হিসেবে সিলমোহর করলেন তিনিও। লেখাটা একটা কপি, আর আমার এই আংটিটাও পৌঁছে দেবেন বেবিলনের রাজার কাছে, বললেন রিমা। অন্য কপিগুলো লুকিয়ে ফেলবেন গোপন কোনো জায়গায়। ঠিক আছে, বললেন রয়। জানালা দিয়ে রোদ আসছে। নিভে যাওয়ার আগে প্রদীপ যেভাবে শেষবারের মতো অত্যুজ্জ্বল হয়ে ওঠে, অপার্থিব কোনো শক্তি যেন সেভাবে ভর করল রিমার গায়ে। নেফরাকে তুলে নিলেন তিনি, সূর্যের আলো ধরলেন ওকে। কুইন অব দ্য ডন, বললেন জোরালো কণ্ঠে, রাজত্ব করতে থাকো তুমি, তারপর একদিন আবার ফিরে এসো আমার বুকে। বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন মেয়েটাকে, আদর করলেন কিছুক্ষণ, তারপর কাছে রাখলেন ক্যাম্পাকে, তার কাছে ফিরিয়ে দিলেন বাচ্চাটাকে। বিড়বিড় করে বললেন, আমার কাজ শেষ, পৃথিবীতে আমার দিনও শেষ, আমার স্বামী অপেক্ষা করছেন আমার জন্য। শুয়ে পড়লেন। সেদিন সময় যত গড়ালো তার অবস্থা তত খারাপ হল। রাতের প্রথম প্রহরে মারা গেলেন তিনি। অদ্ভুত জিনিস অনেক আছে পৃথিবীতে। মানুষের জীবনের খাতাটা বোধ হয় সবচেয়ে অদ্ভুত। ফেলে আসা দিনগুলো নিয়ে যতবার ভাবে নেফরা, কথাটা ততবারই মনে হয় তার। শৈশবের স্মৃতি যখন হাতড়ায় সে, তখন ওর মনে পড়ে যায় বিশাল বিশাল থামওয়ালা একটা হলরুম, পাথরের কতকগুলো মূর্তি নির্বিশেষে তাকিয়ে আছে সেখানে। দেয়ালের গায়ে খোদাই করে অথবা রঙের সাহায্যে ছবি এঁকে ফুটিয়ে তোলা হয়েছে কিংবুতাকিমাকার কিছু প্রতিমা আর প্রাণী মূর্তি। দেখলে মনে হয় একটা দল যেন অনন্তকাল ধরে ধাওয়া করছে আরেকটা দলকে। অন্ধকার কোনো জগতে চলছে লুকোচুরির এই খেলা। মনে পড়ে যায় সাদা রোপ পরা বেশ কিছু নারী পুরুষকে, যারা সময়ে সময়ে হাজির হয় হলরুমে। বিষাদের গান গায় ওরা, কখন আবার হাসি খুশি ঢঙ্গে গণকীর্তন করে দেবতাদের। হলরুমে প্রতিধ্বনি হয় ওদের সম্মিলিত কণ্ঠ। বছরের পর বছর ধরে ঘুমের ঘোরে সে আওয়াজ শুনেছে নেফরা। মনে পড়ে দৃষ্টিনন্দন দেহবল্লীর অধিকারিণী লেডি ক্যাম্পাকে। ধাইমা হলেও আসল মার চেয়েও কোনো অংশে কম না তিনি। তাকে একই সঙ্গে ভালোবাসত এবং ভয় পেত নেফরা, কিন্তু ভয়ের চেয়ে ভালোবাসাটা অনেক বেশি। আর কাছে রু, দেবতার মতো এক ইথিওপিয়ান, যে লোক ছায়ার মতো থাকে নেফরার সঙ্গে। লোকটার হাতে সবসময় থাকে ব্রোঞ্জের একটা হাতকুলাল, ওটা যেন ওর শরীরেরই একটা অংশ। নেফরা জানে অন্য অনেকে ভীষণ ভয় পায় রুকে, কিন্তু সে একটুও ভয় পায় না, বরং ভালোবাসে। অতি বৃদ্ধ এক লোকও দোলা দিয়ে যায় নেফরার স্মৃতিতে, যার বয়স ঠিক কত জানতে পারেননি সে কখনো। ধবধবে সাদা দাড়ি লোকটার, জলজলে কালো চোখ। হলরুমের সবাই খুব মানে লোকটাকে, দেবতাদের মতো শ্রদ্ধা করে। নেফরার মনে পড়ে যায় কখনো কখনো গভীর রাতে ঘুম ভেঙে যেত ওর, তখন দেখত হাতে একটা জ্বলন্ত লণ্ঠন নিয়ে ওই লোক ঝুঁকে তাকিয়ে আছে ওর দিকে। কখনো কখনো দিনের বেলায়, কখনো অন্ধকারে প্যাসেজে দেখা হয়ে যেত লোকটার সঙ্গে, তখন বিড়বিড় করে ওকে আশীর্বাদ করতেন লোকটা। নেফরা তখনকার শিশুসুলভ কল্পনায় লোকটা যেন কোনো মানুষ না, বরং একটা ভূত, যার কাছ থেকে যত তাড়াতাড়ি যত দ্রুত পালিয়ে যাওয়া যায় ততই ভালো। কিন্তু ভূতটা খুব ভালো আর দয়ালু, কারণ মাঝে মধ্যে মজার মজার মিষ্টি খেতে দিতেন নেফরাকে। কখন আবার উপহার দিতেন সুন্দর সুন্দর ফুল। ঝুড়িতে করে সেসব ফুল নিয়ে আসতেন একজন ভাই। ভাতৃসঙ্গের পুরুষ সদস্যদের ভাই ডাকার নিয়ম। শিশুসুলভ বুদ্বুদ্ধি নিয়ে নেফরা তখন বুঝত না ভাতৃসঙ্গ কি, তাদের উদ্দেশ্যই বা কি। কেন তারা নিজেদেরকে বন্দি করে ফেলেছে জনবিরল একটা জায়গায়? কেন তারা ৮-১০ জন মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করছে না? কেন তারা খুব কম হাসে, আবার প্রায় কখনোই কাঁদে না, শান্তিপূর্ণ জীবনযাপনের কথা বলে, অথচ প্রায় প্রত্যেকেই ছুরি তলোয়ার বহন করে কেন? একসময় কৈশোরে পায়ে দেয় নেফরা। তখনও ওর স্মৃতিতে সেই একই হলঘর, সাদা রোপ পরা, একই নরপুরুষের দল। আগে নিষেধের একটা অদৃশ্য বেড়াজাল ছিল ওর আশেপাশে। এটা করবে না, ওখানে যাবে না। আস্তে আস্তে শিথিল হয়ে আসছে সেটা। আস্তে আস্তে বাইরের পৃথিবীটা চিনতে শুরু করেছে সে। তখন এমনকি রাতের বেলাতেও বাইরে যেত সে। পূর্ণিমার ঝকঝকে চাঁদ পথ দেখাতো ওকে। এভাবে এক রাতে পরিচয় হয়ে গেল সিফংসের সঙ্গে। বিশাল 2 থাবা সামনে মেলে বসে আছে প্রকাণ্ড ওই সিংহ মানব মূর্তি মরুভূমির উপর। প্রথম দেখায় ভয় পেয়ে যায় নেফরা। শরীরটা সিংহের,
লাল রং করা চেহারাটা মানুষের। যেরকম অলঙ্কৃত মস্তকাবরণ দেখা যায় রাজা বা রানীদের মাথায়, সেরকম বানানো হয়েছে সেই চেহারার চারপাশে। থুতনির নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু ভয় দেখানো পর্যন্তই। বিশাল সেই মূর্তি কখনো প্রাণ পায় না, কখনো বা কারো ক্ষতি করে না। তাই মূর্তিটা যত দেখে নেফরা, ওর ভয় তত কমে। এবং একসময় টের পায় গোমরা চেহারা ভালো লাগছে না ওর। মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলে একটুখানি হাসিও যেন দেখা যায় সেখানে। হাসিটা বন্ধুত্বপূর্ণ বলে মনে হয় মেয়েটার কাছে। শূন্যতার দিকে নির্বিশেষে তাকিয়ে থাকা ওর দুই চোখ দেখে মনে হয় গোপন কিছু একটা খুঁজছে যেন ওগুলোতে। মাঝে মধ্যে অদ্ভুত এক কাজ করত নেফরা। মনে পড়লে হাসি পায় এখন। সিফাংশের মুখোমুখি বালির উপর বসে পড়ত সে, দূরে পাঠিয়ে দিত ক্যাম্পা আর রুকে। তারপর ওর মনে যত দুঃখ কষ্ট আছে, যত সমস্যার সম্মুখীন হচ্ছে সে প্রতিনিয়ত, সব বলতো মূর্তিটাকে, সমাধান চাইত। কিন্তু মূর্তিটার বিশাল দুই ঠোঁট নড়ে উঠেনি কখনো, তাই নিজের প্রশ্নের জবাব নিজেই দিত মেয়েটা। মনে পড়ে সিফাংসের পেছনে দাঁড়িয়ে থাকা বড় বড় কয়েকটা পিরামিডের কথা। 3টা পিরামিড অনেক বড়, ওগুলোই মনে হয় প্রধান। চূড়াগুলো যেন আকাশ ছুঁতে চাইছে। কোনোটার পাদদেশে মন্দির আছে, যেখানে সবসময় পূজা করা হতো মৃত রাজাদের। বাকি পিরামিডগুলো তুলনামূলকভাবে ছোট, ওগুলোকে তখন বড়গুলোর বাচ্চা বলে মনে হতো নেফরার। পিরামিডগুলো দেবতারা বানিয়েছেন ভেবে নিয়ে ওগুলোকে একসময় পূজা করত নেফরা। কিন্তু একদিন ওর শিক্ষক টাও ওকে জানালো ওগুলো মানুষের বানানো, এবং ওগুলো আসলে আগের দিন রাজাদের সমাধি ছাড়া আর কিছুই না। যে রাজাদের সমাধি এত বড়, বলেছিল নেফরা, তারা বিখ্যাত না হয়ে পারেন না। একদিন ঢুকতে হবে পিরামিডগুলোর ভেতরে, দেখতে হবে কি আছে। ভাতৃসংঘের ভাই আর বোনদের মধ্যে বিয়ের প্রচলন আছে, তাই নেফরা ছাড়াও তখন আরও বাচ্চা ছিল সেখানে। ওদেরকে নিয়ে গড়ে তোলা হয়েছিল একটা বিদ্যালয়। সংঘের যে ভাই যখন দায়িত্ব পান, তিনি তখন পড়ান সেখানে। দেখতে দেখতে সে বিদ্যালয়ের প্রধান শিক্ষার্থী হয়ে ওঠে নেফরা। কারণ সে শুধু সংঘের ভবিষ্যৎ রানী না, অন্য ছাত্রছাত্রীদের চেয়েও অনেক মেধাবী। অন্যদের চেয়ে ওর শেখার ইচ্ছা এবং ক্ষমতা অনেক বেশি। ভেড়া শুকনো লোম যেভাবে শিশির শুষে নেয়, নেফরাকে কোনো কিছু শেখানো হলে সেটা সেভাবে আত্মস্থ করে নেয় সে। অন্য বাচ্চাদের কেউ বসে থাকতো টুলে, কেউ পেপারাইসের গায়ে চিত্রলিখন শিখত, কিন্তু নেফরা বসত সবার আগে। ওর চোখ মুখে অন্য কিছুর ছাপ, অথচ অন্যদের মতো ওর পরনেও সাধারণ সাদা রূপ, পাথরকণার কাঁকড়া বিছা থেকে বাঁচার জন্য পায়ে সাধারণ স্যান্ডেল। অন্যদের মতোই চুল বাঁধত সে লম্বা এবং শক্ত ঘাস দিয়ে। সে যে সাধারণ কেউ না তা যাতে বোঝা না যায়, সেজন্য 8-10টা সাধারণ মেয়ে যেভাবে চলে সেভাবে চলতে শেখানো হয়েছে ওকে। কিন্তু যারা অসাধারণ, তারা শুধু পোশাকে বা কথাবার্তায় অন্যদের চেয়ে আলাদা নয়, তাদের অন্য অনেক কিছুতেই অসাধারণ হতে হয়। তাই বিদ্যালয়ের অন্য বাচ্চারা যখন ছুটির দিনে হইহুল্লা করত, নেফরাকে নিয়ে লেডি ক্যাম্পা তখন যেতেন এমন এক ঘরে যেখানে অনেক আগে একসময় ঘুমোতেন একজন পুরোহিত। সেখানে মেয়েটাকে লোকবিদ্যা শেখাতেন টাও। এভাবে টাওয়ের কাছ থেকে বেবিলিয়নদের ভাষা বলতে এবং শিখতে লাগলো নেফরা। শিখল জ্যোতির্বিদ্যা আর ধর্মতত্ত্ব। বুঝল সব দেবতা আসলে কোনো না কোনো অদৃশ্য শক্তির প্রতীক, কিন্তু সব শক্তির চেয়ে বড় কোনো শক্তি শাসন করছে বিশ্বজগৎ, এবং সব জায়গায় আছেন তিনি, আছেন এমনকি নেফরার অন্তরেও। টাও শেখান, নেফরা শেখে। কখনো লোকটার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকত সে, কখনো আবার রয় চুপিসারে ঢুকে পড়তেন ঘরে, শুনতেন কি পড়াচ্ছেন টাও। তখন একটা কথা বলে দিতেন তিনি, তারপর নেফরাকে আশীর্বাদ করে চলে যেতেন। মেয়েটা তাই ভাতৃসংঘের 8-10টা বাচ্চার মতোই ছিল, কিন্তু ওর ভিতরটা বিকশিত হয়েছে পদ্মফুলের মতো। দেখতে সে অন্যদের মতোই সাধারণ, কিন্তু আসলে অসাধারণ। সেই মধুর কৈশোর ফেলে এসে নেফরা এখন যুবতী। গড়পড়তা মেয়েদের চেয়ে লম্বা সে, দেখতে খুব সুন্দর হয়েছে, এমনকি ওর মার চেয়েও। চেহারাটা মায়া কারা। একদিন নিজের ঘরে বসে আছে সে, ঘরে ঢুকলেন রয়, পেছনে আছে টাও, লেডি ক্যাম্মাও আছেন। নেফরাকে ওর বংশের ইতিহাস কি জানালো রয়। বললেন কেন 2 ভাগে ভাগ হয়ে গেছে মিশর, সিংহাসনের ন্যায্য উত্তরাধিকারীকে, জানালেন সে কথাও। কথাগুলো শুনল নেফরা, কেঁদে ফেলল, কাঁপছে সে। এতদিন সুখী ছিলাম, কাঁদতে কাঁদতে বলল, আজ থেকে আমার সব সুখ শেষ। মহান রয়,
আপনি বলছেন এই দেশে অনেক অন্যায় অত্যাচার, অনেক তিক্ততার হানাহানি। সামান্য একটা মেয়ে হয়ে সেসব কিভাবে থামাবো আমি? কিভাবে শান্তি আনবো এই দেশে? মিশরের রাজকুমারী, নেফরাকে প্রথমবারের মতো ওর উপাধিতে সম্বোধন করলেন রয়। আপনার প্রশ্নের জবাব জানা নেই আমার, কারণ তা জানানো হয়নি আমাকে। কিন্তু আমাকে এবং আরও কয়েকজনকে যা জানানো হয়েছে তা হলো আপনি করবেন এই কাজ। রানী রিমার স্বপ্নের কথাটা বললেন তিনি। দেবী আইসিস বলে গেছেন, দেশ জোড়া দাত্রী নামে একদিন পরিচিতি পাবেন আপনি। অবিশ্বাস্য, বিড়বিড় করলেন নেফরা। অবিশ্বাস্য বলে মনে হয়, বললেন রয়, কিন্তু আসলে সত্যি। এমনকি প্রমাণও আছে। সিলমোহর করা পুরানো কিছু পেপাইরাস আছে লেডি ক্যাম্ভার কাছে। ওগুলো দেখলে বুঝতে পারবেন আপনার মা মারা যাওয়ার আগে আমাদেরকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন। লিখিত আছে সে কথাও। নেফরা কিছু বলল না, চোখের পানি মুছছে। রয় বলে চললেন, মন খারাপ করে দেয়, ঘাড়ে দায়িত্বের বোঝা চাপিয়ে দেয় এরকম আলোচনা এখন থাক। পরিপূর্ণ একজন নারীতে পরিণত হতে বেশি দিন বাকি নেই আপনার। তাই কথা বলা যাক অন্য কিছু নিয়ে। অন্য কিছু? আপনাকে নিকট ভবিষ্যতে মিশরের রানী হিসেবে স্বীকৃতি দেয়া হবে। মিশরের রানী? আমাকে? কিভাবে সেটা সম্ভব? হাজার হাজার লোকের উপস্থিতিতে রাজা বা রানী হিসেবে ঘোষণা দেওয়ার পর তাদের মাথার মুকুট পরিয়ে দেওয়া হয় মন্দিরে? সেরকমই শুনেছি। অনেক ধুমধাম হয়, তখন হইচই হয়। কিন্তু আপনি এখন যেখানে আছেন সেটা কি মিশরের অন্যতম প্রাচীন আর পবিত্র মন্দির না? হাজার হাজার লোক হয়তো উপস্থিত নেই এখানে, কিন্তু ভাতৃসঙ্গে সবাই কি হাজির থাকতে পারত না? তাছাড়া যদি ভেবে থাকেন আমাদের সংঘ নেহাত একটা গোপন সংগঠন, তাহলে ভুল হয়েছে আপনার। নীল নদের উৎপত্তিস্থল থেকে শুরু করে সাগর পর্যন্ত, এমনকি সাগর ছাড়িয়ে দূর দেশেও ছড়িয়ে আছে আমার ভক্তরা। আমাদের এই আস্থানা মাটির নিচে সমাধি বলে মনে হতে পারে আপনার, কিন্তু এখান থেকে যদি কোনো আদেশ যায় সংঘের ভাইদের কাছে, সেটা দেবতাদের আদেশ মনে করে পালন করবে ওরা। আপনার ভক্তরা যদি আপনার জন্য জান বাজিয়ে রাখবে, তাহলে এই জায়গায় কি করছেন আপনি? চলে যাচ্ছেন না কেন টেনিসে? নিজেকে নতুন মতবাদের প্রবক্তা হিসেবে ঘোষণা করছেন না কেন? কারণ আমি ক্ষমতা চাই না। আমি শুধু নিরিবিলিতে আমার ভাতৃসঙ্গের সদস্যদের নিয়ে ধর্মচর্চার সুযোগ চাই। নিয়তি হয়তো শেষ পর্যন্ত যুদ্ধের দিকে ঠেলে দেবে আমাদেরকে, কিন্তু সেটা হবে আমাদের ইচ্ছার বিরুদ্ধে। এবং যদি লড়াই করি, তাহলে আত্মরক্ষার তাগিদেই করতে হবে। ঠিক আছে, এবার আমাকে বিশ্রাম নেবার সুযোগ দিন। আমার মনটা বিধ্বস্ত হয়ে গেছে। কেটে গেছে আরও বছর খানেক। এখনও রানী হিসেবে ঘোষণা করা হয়নি নেফরাকে। পিরামিডগুলোর আশপাশে অনেক বড় একটা জায়গা আসলে কবরস্থান। সেখানে ঘুরে বেড়াতে পছন্দ করে নেফরা। ওখানকার বেশ কয়েকটা সুন্দর সমাধিতে চিরনিদ্রায় শুয়ে আছে কয়েকজন প্রাচীন মহৎ ব্যক্তি আর রাজবংশের সন্তান। কেউ জানে না কত হাজার বছর আগে কবর দেওয়া হয়েছে তাদেরকে। কালক্রমে তাদের নামও ভুলে গেছে সবাই। এই কবরস্থানে যখন ঘুরে বেড়ায় নেফরা, শুধু রু থাকে ওর সঙ্গে। কারণ ক্যাম্পার বয়স হয়েছে, এখানে সেখানে পড়ে থাকা পাথর টপকে অথবা গভীর বালিতে পা দাবিয়ে দাবিয়ে বেশিক্ষণ চলতে পারেন না তিনি। নিজের এই একাকিত্ব উপভোগ করে নেফরা। সে রাজবংশের সন্তান, সিংহাসন উদ্ধার করতে হবে একদিন। এসব ভাবে একা বসে বসে, ভাবে নিজের ইতিহাস আর নিয়তি নিয়ে। প্রাচীন মন্দিরগুলোর প্রাচীর বেষ্টিত আঙ্গিনায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে সে। ইদানিং প্রায়ই এমন কিছু করে যার ফলে কিছুটা হলেও ব্যায়াম হয় শরীরের, একই সঙ্গে রোমাঞ্চের স্বাদ পায় মন। প্রকৃতি ওকে এমন অঙ্গ সৌষ্ঠব দিয়েছে যে কোনো কিছু বেয়ে উঠতে খুব একটা কষ্ট হয় না ওর। উঁচু কোনো জায়গায় উঠতে পারলে মজা পায় সে। ওখানে দাঁড়িয়ে বা বসে থেকে অনায়াসে দেখা যায় ফেলে আসা জমিন। তাই বেয়ে বেয়ে উঠে হাজির হয় উঁচু কোনো সমাধি সৌধের চূড়ায়, কখনো ছোটখাটো পিরামিডেও। ওর পা পিছলে যায় না, মাথা ঘোরায় না। ওর এসব দুঃসাহসী কাজের কথা ক্যাম্পাকে গিয়ে বলে রু। ক্যাম্পা আবার সেসব বলেন রয় বা টাউকে, কারণ ইদানিং তার তিরস্কার গায়ে মাখছে না মেয়েটা। বরং বকাঝকা করলে উল্টো রেগে যায়, ফুঁসে উঠে মনে করিয়ে দেয় সে এখন বাচ্চা না, আর নিজের দেখভাল নিজেই করতে পারে। কিন্তু রয়ের কাছে নালিশ জানিয়ে সুফল পায় না ক্যাম্পা, বরং তাকে নেফরার কাছে বাধা দিতে নিষেধ করে। রয় বলেন,
রাজকুমারীকে তার ইচ্ছে মতো চলাফেরা করতে দিন। এতে হয়তো কোনো লাভ হবে না, কিন্তু অন্তত তার কোনো ক্ষতিও হবে না। বাধা দেওয়ার কেউ নেই, তাই নেফরার একগুঁয়েমি আরও বেড়েছে। সুযোগ খুঁজছে সে আরও উঁচু কোনো জায়গায় উঠা যায় কিনা। ব্রাদারহুড অব দ্য ডনের সদস্যরা সেবা করে, সংঘের মতবাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এবং শরীরে আরব রক্ত বহন করে। এরকম কয়েকটা পরিবার বাস করে পিরামিডগুলোর কাছে পিছে। ওরা প্রজন্মের পর প্রজন্ম ধরে পিরামিডের চড়াই ওস্তাদ। পিরামিডগুলোর মার্বেলের বহিরাবরণে কোথায় কোন ফাটল আছে, ওগুলোর গায়ে কোথায় কোন গর্ত তৈরি করেছে মরুভূমির বালুঝড়, ওদের সব মুখস্থ। এই যোগ্যতা অর্জন করার কারণও আছে। অদ্ভুত এক নিয়ম আছে ওদের পরিবারে। পিরামিডের চূড়ায় ওঠার মতো দক্ষতা যতক্ষণ না পর্যন্ত অর্জন করতে পারবে কেউ, ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবে না সে। এই লোকগুলোর সর্দারের সঙ্গে খাতির গড়ে তুলেছে নেফরা। ওকে আনন্দ দেওয়ার জন্য ওর চোখের সামনে সর্দার লোকটা তার ছেলেকে নিয়ে প্রতিটা পিরামিডের চূড়ায় উঠেছেন, তারপর নিরাপদে নেমে এসেছেন জমিনে। আপনারা যা করতে পারেন তা আমি কেন করতে পারবো না? একদিন সর্দার লোকটাকে জিজ্ঞেস করল নেফরা। আমার শরীর হালকা পাতলা, পা পিছলায় না, উঁচুতে উঠলে মাথা ঘোরায় না। ওর দিকে তাকালেন সর্দার, তাজ্জব হয়ে গেছেন। মাথা নেড়ে বললেন, পিরামিডের চূড়ায় ওঠা কোনো মেয়ে মানুষের পক্ষে সম্ভব না, তবে পিরামিডের আত্মার কথা আলাদা। পিরামিডের আত্মা? একটা মেয়ে মানুষ, বলা উচিত ছিল একটা মেয়ে মানুষের ভূত। পূর্ণিমার রাতে বের হয় তিনি, তাকে দেখা মাত্র চেহারা ঢেকে ফেলি আমরা। কেন? কারণ তার সঙ্গে চোখাচোখি হলে পাগল হয়ে যেতে হবে। কেন? যারা খুব বেশি সুন্দরী হয় তাদের দিকে তাকালে ওই অবস্থায় হয় পরপুরুষ মানুষের। লাল আভা পড়ল নেফরার গালে। আমি তো অনেক সুন্দরী, কই আমাকে দেখে তো পাগল হচ্ছে না কেউ। কিছু বললেন না সর্দার। ভুট্টা আসলে কে? আলোচনাটা ধরে রাখতে চায় নেফরা। তিনি কি করেন? আমরা নিজেরাও ঠিকমতো জানি না তিনি আসলে কে। তার ব্যাপারে যে গল্প চালু আছে তা হলো, আজ থেকে অনেক অনেক বছর আগে তিনি ছিলেন এই দেশের রানী। বিয়ে করেননি, কারণ একটা ছেলেকে ভালোবাসতেন, অথচ ওই ছেলের সঙ্গে তার সামাজিক অবস্থানের অনেক ফারাক। যা হোক, ভিনদেশি এক সেনাবাহিনীর একবার হামলা করে মিশরকে। এই দেশের সেনাবাহিনীর সামরিক দুর্বলতা আর জনগণের বিভেদের সুযোগে সহজেই দখল করে সিংহাসন। ওই রানীকে প্রথমবারের মতো দেখেন হানাদার বাহিনীর রাজা। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন রানীকে বউ বানাবেন, দরকার হলে জোর খাটাবেন। কিন্তু রাজার কবল থেকে পালিয়ে যান রানী। নিরুপায় হয়ে উঠতে শুরু করেন এখানকার সবচেয়ে উঁচু পিরামিড বেয়ে। তখন রাজা রানীকে ধরার বাসনায় পেছনে পেছনে উঠছেন। চূড়ায় উঠে রানী দেখলেন পালানোর আর কোনো উপায় নেই তার। এদিকে কিছুতেই ধরা দেবেন না তিনি এই অত্যাচারী রাজার কাছে। কাজেই যা করার তাই করলেন, নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলেন। দৃশ্যটা দেখে মাথা ঘুরে গেল রাজার, ফসকে গেল হাত। এত উঁচু থেকে খসে পড়লেন জমিনের উপর, মারা গেলেন তিনিও। এখানকার কোনো এক পিরামিডের গোপন এক প্রকোষ্ঠে দাফন করা হলো তাদেরকে। প্রকোষ্ঠটা খুঁজে বের করার চেষ্টা করেছেন অনেকেই, কিন্তু পারেননি। ভূতের গল্প হিসাবে আপনার কাহিনীটা ভালো। রাজা রানীকে দাফন করার পর কি হলো? তারপর কিভাবে যেন একটা ভবিষ্যৎবাণী চালু হয়ে গেল আমাদের মধ্যে। কিসের ভবিষ্যৎবাণী? আরেকজন রাজা যদি মিশরের অন্য কোনো রানীকে অনুসরণ করে গিয়ে উঠে ওই পিরামিডের চূড়ায় এবং রানীর মন জিতে নিতে পারে, শুধু তাহলেই শান্তিভাবে আত্মহত্যাকারী ওই রানীর আত্মা। সেক্ষেত্রে পুরুষদের উপর প্রতিশোধ নেওয়া বন্ধ করবেন তিনি। ভূতটাকে দেখা দরকার। আমি যেহেতু মেয়ে, সেহেতু আমার কোনো ক্ষতি করবে না। আপনি যেহেতু মেয়ে, সেহেতু আপনার সামনে হাজিরও হবে না, নাও হতে পারেন তিনি। তবে নিজের সাধ্যসিদ্ধির জন্য আপনার উপর ভর করতে পারেন। কেউ ভর করতে পারে না আমার উপর। রেগে গেছেন নেফরা। তাছাড়া ওরকম কোনো ভূত আছে বলে বিশ্বাস হয় না আমার। পূর্ণিমার চাঁদের আলোয় অদ্ভুত এক আলো ছায়ার খেলা তৈরি করে এই গোরস্থানে খেয়াল করেছি আমি। আপনি এবং আপনার পরিবারের লোকেরা সেই খেলায় বিভ্রান্ত হয়ে চকচকে কোনো কিছুকে ভূত বলে মনে করছেন বারবার। লেডি, এই গোরস্থানেই কিন্তু চিরনিদ্রায় শুয়ে আছে দুজন, একজন পাগল লোক যারা নিজেদের চোখে দেখেছিল ভূতটাকে। চলে যাওয়ার জন্য ঘুরলেন সর্দার। দাঁড়ান, পিরামিডে কিভাবে চড়তে হয় তা আপনার কাছ থেকে শিখতে চাই আমি, এখনই। আসুন 3 নম্বর পিরামিডটা দিয়ে শুরু করা যাক। বড় 3টার মধ্যে ওটাই সবচেয়ে খাটো।
শেখা হয়ে গেলে বাকিগুলোও চড়ব। নেফরার দিকে তাকিয়ে আছেন সর্দার, কিছু বলছেন না। মোহন রায় কি বলেছেন তা কি শোনেননি? আমি যা চাই তা যেন করতে দেওয়া হয় আমাকে। আপনি কি সে আদেশ অমান্য করতে চান? না, চাই না, কিন্তু আপনার আদেশ কেন মানব সেটাও বুঝতে পারছি না। কারণ আপনি পিরামিডে চড়তে পারেন, অথচ আমি পারি না। সেই হিসাবে আপনি আমার চেয়ে যোগ্য, যা হওয়া উচিত না। চলুন কাজ শুরু করা যাক। অজুহাত দেখাচ্ছেন সর্দার, এটা সেটা বলে এড়িয়ে যাবার চেষ্টা করছেন, কাঁদ হয়ে গেছেন। ভয় দেখানোর ভঙ্গিতে নেফরা বলল, আপনি এখন না এলে আমি একাই চড়ব পিরামিডে। তারপর যদি পড়ে মরি, দায়ী থাকবেন আপনি। নিরুপায় হয়ে ছেলেকে ডাকলেন সর্দার। ছেলেটা কিশোর বয়সী, চটপটে, যে কোনো কিছুতে বেয়ে উঠতে পারে পাহাড়ি ছাগলের মতো। তালপাতার তন্তু পাকিয়ে বানানো লম্বা দড়ির বান্ডিল নিয়ে আসতে বললেন ওকে। বাবার কথা মতো কাজ করল ছেলেটা। দড়ির একটা প্রান্ত নেফরার সরু কোমরে বেঁধে দিলেন সর্দার, কিন্তু সমস্যা দেখা দিল রুকে নিয়ে। সে বলল, আমার উপর আদেশ আছে সবসময় যেন ছায়ার মতো অনুসরণ করি লেডি নেফরাকে। তাহলে এখন কি হবে? হাসল নেফরা। তাহলে বন্ধুরু, আমার সঙ্গে পিরামিডে চড়ো। পিরামিডে চড়ব? রু যেন আকাশ থেকে পড়েছে। আমি কি বিড়াল না বানর? যুদ্ধের ময়দানে একের পর এক শত্রুকে খতম করার সময় মরতে রাজি আছে আমি, কিন্তু পিরামিডে চড়তে গিয়ে আছড়ে পড়তে রাজি না। রুকে দেখছে নেফরা। এতগুলো বছর পার হয়েছে, তারপরও এই ইথিওপিয়ান বিশাল শরীরটা একটুও খুঁজো হয়নি। ওর শক্তি একটুও কমেনি। এই শরীর নিয়ে তোমার পক্ষে পিরামিডে চড়া সম্ভব না, বলল সে। তুমি বরং এক কাজ করো, আমি যে দিক দিয়ে উঠব তার ঠিক নিচে দাঁড়িয়ে থাকো। যদি পিছলে গিয়ে পড়ে যাই, ধরে ফেলো আমাকে। আর কিছু না বলে তৃতীয় পিরামিডের পাদদেশে হাজির হলো সে। উঠতে শুরু করলো ওরা। সবার আগে সর্দার নেফরার কোমরে বাঁধা দড়ির অন্য প্রান্ত তার কাছে। সুপরিচিত পথ বেয়ে উঠছেন তিনি। তার নিচে আছে নেফরা। স্যান্ডেল খুলে ফেলেছে সে, রূপ গুটিয়ে নিয়েছে হাঁটুর কাছে। ওর নিচে সর্দারের ছেলে সতর্ক নজর রেখেছে নেফরার উপর। শুনুন, নিচ থেকে চেঁচালো রু, আপনাদের কোনো ভুলের কারণে যদি পিছলে যায় লেডি নেফরা, তাহলে চূড়ায় উঠে বাকি জীবন যেন ওখানেই থাকেন আপনারা দুজন। কারণ তাকে ছাড়া নেমে এলে এই হাতকুড়াল দিয়ে মুন্ডু ফেলে দেব আপনাদের। পিরামিডের একদিকে ঢালে গাল, বুক আর পেট মিশিয়ে শুয়ে পড়েছেন সর্দার। ওই অবস্থাতেই রুখে বললেন, লেডি নেফরা যদি পিছলে যায়, আমরাও পিছলে যাব। কাজে কষ্ট করে আমাদের মুন্ডু ফেলতে হবে না আপনার। আগে বলা হয়েছে, নেফরা খুব মনোযোগী ছাত্রী। সে কোনো কিছু চট করে শিখে ফেলতে পারে। ওর চোখ বাজ পাখির মতো, সাহস সিংহের মতো, বেয়ে ওঠার ক্ষমতা বানরের মতো। অখণ্ড মনোযোগ দিয়ে দেখছে সে ওর গাইডকে। খেয়াল করছে হাত দিয়ে ঠিক কোন জায়গায় আঁকড়ে ধরেছেন তিনি, মনে রাখছে ঠিক কোন জায়গায় পা রাখছেন। তারপর কায়দাটা হুবহু অনুকরণ করছেন। পিরামিডের অর্ধেক উচ্চতা পর্যন্ত ওঠার পর থামলেন সর্দার। আজকের মতো যথেষ্ট হয়েছে, বললেন তিনি। আমাদের পরিবারের শিক্ষানবিশ কেউ প্রথমবার এর বেশি উঠে না। এখন কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপর নামতে শুরু করুন। এক পা করে নামবেন, তাড়াহুড়া করবেন না। আপনার পা ধরে রাখবে আমার ছেলে। ঠিক কোথায় কোথায় পা রাখতে হবে দেখিয়ে দেবে। সহজেই নামতে পারল নেফরা। পাদদেশের বালিতে বসে পড়ল সে। অল্প অল্প হাঁপাচ্ছে। রুর দিয়ে তাকিয়ে হাসল। কপাল ঘেমে গেছে রুর। পরনে রুবের একটা প্রান্ত দিয়ে মুছল। ওর চোখ দুটো এমনিতেই বড় বড়, এখন আরও বড় হয়ে গেছে। আগে কখনো এত ভয় পায়নি। উঠে দাঁড়িয়ে স্যান্ডেল পরল নেফরা। সর্দারের দিকে তাকিয়ে বলল, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই জায়গায়, একই সময়ে। আজ অর্ধেকটা উঠেছি, কাল চূড়ায় হাজির হতে চাই। অদ্ভুত এক খেলায় মেতে উঠেছে নেফরা। পিরামিডে চড়ার খেলা। ওর এই নেশা হয়তো কিছুই না, কিন্তু নারীত্ব যখন কেবল বিকশিত হচ্ছে ওর মধ্যে, তখন এটাই ওর জন্য সব কিছু। ওকে বলা হয়েছে সে মিশরের রানী। আজ না হলেও একদিন হবে। তাই সব কিছুতেই পারদর্শিতা অর্জন করতে চায়। আরও কারণ আছে। পরিত্যক্ত কিছু মন্দির আর ভুতুরে কিছু সমাধিতে থাকতে থাকতে ওর মনে হয় মিশরের রানী হতে পারাটা নিছক এক স্বপ্ন। তাই সে চায় লোকে অন্তত ওকে পিরামিডের রানী নামে রাখুক। তাছাড়া ভূত বিশ্বাস না করলেও ভূতের গল্পটা দাগ কেটে গেছে ওর মনে।
যদি কখনো কারো তাড়া খেয়ে উঠতে হয় পিরামিডে, চায় না চূড়া থেকে পড়ে মরে যায় সে। গল্পটা নিয়ে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা যেন আরও চমৎকার। কোনো একদিন রক্ত মাংসের কোনো এক রানী উঠবে পিরামিড বেয়ে, পিছু পিছু উঠবে তার প্রেমিক। প্রেম কি জানে না নেফরা, কিন্তু টের পায় প্রেম বলে সুন্দর এক আকর্ষণীয় কিছু একটা আছে। বসন্তের মৃদুমন্দ বাতাস যেভাবে বয়ে যায় ফুলের বাগানে, প্রেম যেন সেভাবে দোলা দিয়ে যায় ওর অবচেতন মনে। কিন্তু তা নিয়ে ভাবতে চায় না সে। ওর এখন একটাই ধ্যান জ্ঞান, মেয়ে মানুষের জন্য যা অসম্ভব তা সম্ভব করে দেখানো, পিরামিড জয় করা। একাগ্রতা এবং ঐকান্তিক ইচ্ছা থাকলে মানুষ যে কোনো কাজ করতে পারে। নেফরাও সবগুলো পিরামিডে একা চড়ার মতো দক্ষতা অর্জন করে ফেলল। ওর কৃতিত্ব দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন সেই সর্দার, কারণ তিনি কখনো কল্পনাও করেনি চোখের সামনে একটা মেয়েকে দেখবেন তরতর করে উঠে যাচ্ছে সুউচ্চ পিরামিডের ঢাল বেয়ে। ভাবেননি ওই কাজে দ্রুততার তাকে, এমনকি তার ছেলেকেও ছাড়িয়ে যাবে মেয়েটা। এবং দিনে তো বটেই, সে মেয়ে পূর্ণিমার রাতেও সবাইকে তাক লাগিয়ে চড়ে বসতে পারে পিরামিডের চূড়ায়। সবকিছু যেমন শুরু আছে তেমনও শেষও আছে। একদিন বিপদে পড়ল নেফরা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প কুইন অব দ্য ডন এর দ্বিতীয় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।